আজকের আলোচনার বিষয় টেসলা। এই গাড়িগুলো নিয়ে সবার মনেই তো অনেক প্রশ্ন, তাই না? হ্যাঁ, অনেক কৌতূহল। কিভাবে এই গাড়ি নিজে নিজে চলে, আর পেট্রোল বা ডিজেল ছাড়া শুধু বিদ্যুতের শক্তিতে কিভাবে এত দ্রুত ছোটে? হুম আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো ঠিক এই প্রযুক্তির পেছনের রহস্যটাই উন্মোচন করবে। চলুন এর গভীরে যাওয়া যাক। ঠিক তাই। টেসলার এই প্রযুক্তি মূলত দুটো প্রধান স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। দুটো স্তম্ভ? হ্যাঁ, প্রথমত এর স্বচালনা বা অটোপাইলট ব্যবস্থা, যা কৃত্রিম বুদ্ধিমত্তার একটা দারুণ উদাহরণ। আচ্ছা। আর দ্বিতীয়ত এর সম্পূর্ণ বৈদ্যুতিক পাওয়ার ট্রেন। এটা কিন্তু প্রচলিত জ্বালানি গাড়ির থেকে একদমই আলাদা। আমরা এই দুটি দিকই তাহলে বিস্তারিতভাবে দেখব। অবশ্যই। ওকে, তাহলে এর মস্তিষ্ক দিয়েই শুরু করা যাক। সবচেয়ে বড় প্রশ্ন তো এটাই, চালক ছাড়া একটা গাড়ি কিভাবে রাস্তাঘাট চিনে, ট্রাফিক বুঝে নিরাপদে চলতে পারে? তথ্যসূত্র বলছে টেসলা অনেকটা মানুষের মতো চোখে দেখে, মস্তিষ্কে বিশ্লেষণ করে এবং তারপর গাড়ি চালায়। ব্যাপারটা বেশ আকর্ষণীয়। হ্যাঁ, এই প্রক্রিয়াটা বুঝতে হলে আমাদের এর চোখ আর মস্তিষ্ক দুটোকেই বুঝতে হবে। চোখ আর মস্তিষ্ক? হ্যাঁ, টেসলার চোখ হলো এর ক্যামেরা সিস্টেম। গাড়ির চারপাশে 8টা ক্যামেরা লাগানো থাকে, যা 360 ডিগ্রি ভিউ দেয়। 8টা ক্যামেরা? হ্যাঁ, এই ক্যামেরাগুলো রাস্তার লেন, ট্রাফিক লাইট, পথচারী এবং অন্যান্য গাড়িকে নিখুঁতভাবে শনাক্ত করে। এখানে আমার একটা প্রশ্ন জাগছে। আমাদের হাতে থাকা একটা রিসার্চ পেপারে দেখলাম টেসলা এখন ভিশন অনলি সিস্টেমের ওপর বাজি ধরছে। ঠিক। তারা র্যাডার বা লাইডারের মতো দামি সেন্সর বাদ দিয়ে শুধু ক্যামেরার ডেটার ওপর নির্ভর করছে। এটা কি একটু ঝুঁকিপূর্ণ নয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ধরুন শদীদ বৃষ্টি বা ঘন কুয়াশার মধ্যে ক্যামেরা তো মানুষের চোখের মতোই ধোঁকা খেতে পারে। একদম। এটাই এখন অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় বিতর্কের বিষয়। টেসলার যুক্তি হলো মানুষ তো শুধু চোখ দিয়ে গাড়ি চালায়, তাই না? কোনো রাডার বা লেজার দিয়ে তো নয়। তা ঠিক। তাই একটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে যদি মানুষের মতো করে গাড়ি চালানো শেখাতে হয়, তাহলে তাকে মানুষের মতোই ভিজুয়াল ডেটা বিশ্লেষণ করতে শেখাতে হবে। ইন্টারেস্টিং। তাদের মতে মিলিয়ন মিলিয়ন মাইল পথ চলার ডেটা বিশ্লেষণ করে তাদের নিউরাল নেটওয়ার্ক এখন এতটাই উন্নত যে এটি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও প্যাটার্ন চিনতে পারে। তার তারা সফটওয়্যারের শক্তিকে হার্ডওয়্যারের সীমাবদ্ধতা পার করার জন্য ব্যবহার করছে। ঠিক ধরেছেন। তাদের দর্শনটা হলো আরও বেশি সেন্সর যোগ করার আরও বেশি জটিল এবং পরস্পর বিরোধী ডেটা। ও আচ্ছা। এর চেয়ে একটিমাত্র নিখুঁত ডেটা সোর্স অর্থাৎ ক্যামেরা ব্যবহার করে সফটওয়্যারকে আরও বুদ্ধিমান করে তোলা শ্রেয়। কিন্তু আপনার বলা ঝুঁকিটাও তো সত্যি। অবশ্যই। অনেক প্রতিযোগী, যেমন ওয়েমো বা ক্রুজ, এখনও ক্যামেরা, রাডার এবং লাইডার এই তিনটির সমন্বয়ে একটি সুরক্ষা বলয় তৈরি করায় বিশ্বাসী। তারা মনে করে একটা আরেকটার ঘাটতি পূরণ করে। একদম। তারা মনে করে একে অপরের সীমাবদ্ধতাগুলো পূরণ করে। আচ্ছা, তাহলে এই ক্যামেরা থেকে পাওয়া সব তথ্য প্রসেস হয় কোথায়? নিশ্চয়ই এর জন্য একটা শক্তিশালী কম্পিউটার দরকার। একদম। এই সব তথ্য চলে যায় গাড়ির মস্তিষ্কে, যা হলো টেসলার নিজস্ব তৈরি এফএসডি বা ফুল সেলফ ড্রাইভিং কম্পিউটার। এফএসডি কম্পিউটার? হ্যাঁ, এটি বিশেষভাবে স্বচালনার জন্যই ডিজাইন করা একটা সুপার কম্পিউটার। আর এখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার আসল খেলাটা শুরু হয়। এই যে বললেন নিউরাল নেটওয়ার্ক, যা লক্ষ লক্ষ মাইল ডেটা থেকে প্রশিক্ষিত, এটা আসলে কিভাবে কাজ করে? কম্পিউটার কি সত্যি সত্যি বুঝতে শেখে, নাকি এটা শুধু প্যাটার্ন মেলানোর খেলা? এটা প্যাটার্ন মেলানোর চেয়েও অনেক বেশি কিছু। ভাবুন, একজন নতুন চালক তুই প্রথম প্রতিটি নিয়ম আলাদা করে মনে রেখে গাড়ি চালায়, কিন্তু হাজার হাজার ঘন্টা গাড়ি চালানোর পর তার মধ্যে একটা সহজাত অনুভূতি বা ইনটিউশন তৈরি হয়। ঠিক। সে না ভেবেই বুঝতে পারে কখন গতি কমাতে হবে। ঠিক। বা কখন হর্ন দিতে হবে। টেসলার নিউরাল নেটওয়ার্কও অনেকটা সেভাবেই কাজ করে। এটি লক্ষ লক্ষ ড্রাইভিং পরিস্থিতি দেখেছে। ভালো ড্রাইভিং, খারাপ ড্রাইভিং, দুর্ঘটনা, অল্পের জন্য বাঁচা, সব কিছু। বাহ! এই বিশাল ডেটাসেট থেকে এটি শিখেছে যে একটি নির্দিষ্ট পরিস্থিতিতে একজন ভালো চালক কী ধরনের সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানে একটা মৌলিক পার্থক্য আছে। একজন অভিজ্ঞ চালকের কমন সেন্স বা সাধারণ কাণ্ডজ্ঞান থাকে। হঠাৎ করে যদি রাস্তায় একটা বল গড়িয়ে আসে, চালক সঙ্গে সঙ্গে বোঝেন যে এর পেছন পেছন একটা শিশুও দৌড়ে আসতে পারে। কম্পিউটার কি এই ধরনের অনুমান করতে পারে?
অসাধারণ প্রশ্ন। ডেটা নির্ভর সিস্টেম আর মানুষের প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? এটাই লেভেল 5 অটোনমির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখনও পর্যন্ত এআই মূলত সেই সব পরিস্থিতি ভালোভাবে সামলাতে পারে যা সে তার ট্রেনিং ডেটাতে আগে দেখেছে। মানে যা ওর অজানা সেখানে সমস্যা হতে পারে। হ্যাঁ, অপ্রত্যাশিত বা বিরল পরিস্থিতির ক্ষেত্রে এটি এখনও মানুষের মস্তিষ্কের মতো সৃজনশীলভাবে ভাবতে পারে না। তবে টেসলা তাদের পুরো ফ্লিট বা রাস্তায় চলমান সব গাড়ি থেকে প্রতিনিয়ত ডেটা সংগ্রহ করে। কোনো একটি গাড়ি যদি একটি নতুন বা জটিল পরিস্থিতি মোকাবেলা করে, সেই ডেটা বিশ্লেষণ করে পুরো নেটওয়ার্ক আপডেট করা হয়। বাহ, এটা তো একটা সম্মিলিত চেতনার মতো। বলা যেতে পারে। তাই প্রতিটি টেসলা গাড়ি অন্য সব টেসলা গাড়ির অভিজ্ঞতা থেকে প্রতিনিয়ত শিখছে। দারুণ। তাহলে এই প্রযুক্তির মাধ্যমে একজন চালক ঠিক কি কি সুবিধা পায়? আমি শুনেছি এর কিছু ফিচার বেশ চমকপ্রদ। অবশ্যই। এর অটোপাইলট ফিচারের মধ্যে আছে লেন ধরে রাখা, যা হাইওয়েতে ড্রাইভিংকে অনেক সহজ করে দেয়। আবার এটি নিজে থেকেই নিরাপদে লেন পরিবর্তন করতে পারে, শহরের রাস্তায় ট্রাফিক সিগন্যাল চিনে থামা বা চলা। এমনকি নিজে নিজে পার্কও করতে পারে, তাই না? হ্যাঁ, নিজে নিজে পার্কিং স্পটে গাড়ি পার্ক করার মতো কাজও করতে পারে। কিন্তু এই প্রযুক্তিকে তো টেসলা ফুল সেলফ ড্রাইভিং বা এফএসডি নামে বাজারজাত করছে। এটা কি কিছুটা বিভ্রান্তিকর নয়? এই নামকরণ নিয়ে যথেষ্ট সমালোচনা আছে। কারণ আপনিই বললেন যে এটা এখনও সম্পূর্ণ স্বনির্ভর নয়। আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো কি এই বিষয়ে চালকদের সম্ভাব্য ঝুঁকি নিয়ে কিছু বলছে? হ্যাঁ, তথ্যসূত্রগুলোতে স্পষ্ট বলা আছে, টেসলার বর্তমান প্রযুক্তিকে অটোমোটিভ ইঞ্জিনিয়ারদের ভাষায় সম্পূর্ণ স্বচালনা বা লেভেল 5 বলা যায় না। তাহলে এটা কোন লেভেলে পড়ে? এটি একটি অত্যন্ত উন্নত ড্রাইভার সহায়তা ব্যবস্থা, যা লেভেল 2 বা 3 এর পর্যায়ে পড়ে। এর মানে হল চালককে আইনত এবং কার্যত সব সময় সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনে নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে হবে। একদম। প্রয়োজনে গাড়ির নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই বিভ্রান্তির কারণে কিছু চালক সিস্টেমের ওপর অতিরিক্ত নির্ভর করে দুর্ঘটনার শিকার হয়েছেন, এমন উদাহরণও আছে। তার মানে এই অসাধারণ মস্তিষ্কটা চালানোর জন্য তো বিশাল শক্তির প্রয়োজন। এর ক্যামেরা, সেন্সর, সুপার কম্পিউটার সবকিছু তো বিদ্যুৎ নির্ভর। ঠিক। আর এখানেই টেসলার দ্বিতীয় বিপ্লবটা লুকিয়ে আছে। কোনো রকম বিস্ফোরণ বা ধোঁয়া ছাড়াই এই শক্তিটা তৈরি হচ্ছে। ব্যাপারটা কিভাবে ঘটে? চলুন এবার গাড়ির হৃৎপিণ্ড নিয়ে কথা বলা যাক। একদম ঠিক। টেসলার শক্তির উৎস হল এর ব্যাটারি প্যাক, যা গাড়ির মেঝের নিচে একটা বিশাল চ্যাপ্টা পাতের মতো বসানো থাকে। ও, গাড়ির ফ্লোরের নিচে? হ্যাঁ, আর এই ডিজাইনটা দুটো বড় সুবিধা আছে। প্রথমত, এটি গাড়ির ভেতরে এবং ট্রাঙ্কে অনেক জায়গা বাঁচায়। আর দ্বিতীয়ত, গাড়িকে রাস্তায় স্টেবল রাখে। ঠিক তাই। এর ভারের কারণে গাড়ির সেন্টার অফ গ্র্যাভিটি অনেক নিচে থাকে, যা রাস্তাকে আঁকড়ে ধরে চলতে সাহায্য করে এবং গাড়ি উল্টে যাওয়ার ঝুঁকি কমায়। আর এই ব্যাটারি প্যাকটা তো আসলে হাজার হাজার ছোট ছোট সেল দিয়ে তৈরি, তাই না? অনেকটা পেন্সিল ব্যাটারির মতো দেখতে। ঠিক তাই। পুরনো মডেলগুলোতে 1860-50 সেল ব্যবহার হতো, যা ল্যাপটপের ব্যাটারিতেও দেখা যায়। এরপর এলো 2170 সেল, যা প্রায় 50% বেশি শক্তি ধারণ করতে পারত। আর এখন টেসলা তাদের নিজস্ব উদ্ভাবিত 4860 সেল ব্যবহার করছে। 4860 সেল? এই নতুন সেলগুলো শুধু আকারে বড় নয়, এদের রাসায়নিক গঠন এবং নকশাও এমনভাবে করা হয়েছে যা আরও বেশি শক্তি, দ্রুত চার্জিং আর দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে। ওকে, ব্যাটারিতে শক্তি জমা হলো, কিন্তু সেই শক্তি চাকাকে ঘোরায় কিভাবে? আমি একটা সূত্রের সারসংক্ষেপ দেখছি। ব্যাটারির ডিসি বিদ্যুৎ, ইনভার্টার দিয়ে এসি রূপান্তর, ইলেকট্রিক মোটরে চৌম্বক ক্ষেত্র, চাকা ঘোরে। এই প্রক্রিয়াটা যতটা সহজ শোনায় ততটাই কি কার্যকর? প্রক্রিয়াটা আসলেই খুব সরল এবং অবিশ্বাস্য রকম কার্যকর। ব্যাটারিতে ডিসি বা ডিরেক্ট কারেন্ট বিদ্যুৎ জমা থাকে। ইনভার্টার নামের একটি যন্ত্র সেই ডিসি বিদ্যুৎকে এসি বা অল্টারনেটিং কারেন্টে রূপান্তরিত করে। ডিসি থেকে এসি? হ্যাঁ, এই এসি বিদ্যুৎ যখন বৈদ্যুতিক মোটরে যায়, তখন সেখানে একটি শক্তিশালী ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চৌম্বক শক্তি মোটরের ভেতরের রটরকে কোনো স্পর্শ ছাড়াই ঘোরাতে থাকে, যা সরাসরি চাকাকে শক্তি দেয়। তার মানে এখানে পেট্রোল ইঞ্জিনের মতো পিস্টন, ক্র্যাঙ্কশ্যাফট, ভালভ এইসব শত শত চলমান যন্ত্রাংশের
কোনো বালাই নেই। কিচ্ছু নেই। আর ঠিক এই কারণেই টেসলা এত দ্রুত গতি তুলতে পারে। ও, এটাই তাহলে রহস্য। হ্যাঁ, পেট্রোল ইঞ্জিনকে শক্তি উৎপাদনের জন্য প্রথমে জ্বালানি পোড়াতে হয়, পিস্টনকে ওঠানামা করাতে হয়, পুরো প্রক্রিয়ায় সময় লাগে। কিন্তু বৈদ্যুতিক মোটর চালু হওয়া মাত্রই, অর্থাৎ 0 আরপিএম থেকেই তার সর্বোচ্চ টর্ক বা ঘূর্ণন শক্তি সরবরাহ করতে পারে। একেই বলে ইনস্ট্যান্ট টর্ক। ইনস্ট্যান্ট টর্ক। হ্যাঁ, এ কারণেই টেসলা গাড়িগুলো 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে মাত্র কয়েক সেকেন্ড সময় নেয়, যা অনেক সুপারকারও পারে না। আমি এখানে একটা বিষয় পড়ে অবাক হচ্ছি যে একটা সাধারণ পেট্রোল গাড়ির কর্মদক্ষতা মাত্র 20 থেকে 30%। ঠিক। মানে বেশিরভাগ শক্তি তাপ আর শব্দ হিসেবে নষ্ট হয়ে যায়। এর তুলনায় টেসলার 90-95% দক্ষতা তো অবিশ্বাস্য। ঠিক তাই। তার মানে ব্যাটারির প্রায় সব শক্তি গাড়িকে চালাতে কাজে লাগছে। আর শুধু তাই নয়, আরও কিছু আছে? হ্যাঁ, এটি শক্তি পুনরুদ্ধারও করতে পারে। একে বলা হয় রিজেনারেটিভ ব্রেকিং। রিজেনারেটিভ ব্রেকিং? ব্যাপারটা খুব মজার। যখন চালক অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নেয় বা ব্রেক করে, তখন মোটরটি উল্টো দিকে ঘুরে একটি জেনারেটরের মতো কাজ শুরু করে। 1 মিনিট, তার মানে আপনি বলছেন গাড়ি থামানোর সময়ও এটি শক্তি তৈরি করে? এটা তো অনেকটা নিজের গতিশক্তিকে রিসাইকেল করে আবার ব্যাটারিতে ফেরত পাঠানোর মতো। এক কথায় হ্যাঁ, এটি গাড়ির গতিশক্তিকে আবার বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে ব্যাটারিতে জমা করে। অসাধারণ। এর ফলে গাড়ির মাইলেজ বা রেঞ্জ অনেকটাই বেড়ে যায়, বিশেষ করে শহরের যানজটে যেখানে বারবার ব্রেক করতে হয়। ঠিক। চালকরা প্রায় বলেন তারা শুধু এক প্যাডেল দিয়েই গাড়ি চালান। গতি বাড়ানোর জন্য অ্যাক্সেলারেটর চাপেন, আর পা সরিয়ে নিলে রিজেনারেটিভ ব্রেকিং গাড়িকে থামিয়ে দেয়। তাহলে একটি সাধারণ পেট্রোল বা ডিজেল গাড়ির পাশে টেসলাকে রাখলে মূল পার্থক্যগুলো কি দাঁড়ায়? একটা সরাসরি তুলনা করলে বিষয়টা আরও পরিষ্কার হবে। অবশ্যই। আমাদের হাতে যে চার্টটা আছে, হ্যাঁ, সেটা অনুযায়ী প্রথম এবং প্রধান পার্থক্য হল শক্তির উৎস। টেসলার জন্য বিদ্যুৎ গ্রিড আর অন্য গাড়ির জন্য পেট্রোল পাম্প। ঠিক। দ্বিতীয়ত যন্ত্রাংশ। টেসলার সরল বৈদ্যুতিক মোটরে হাতে গোনা কয়েকটি চলমান অংশ, যেখানে একটি পেট্রোল ইঞ্জিনে থাকে শত শত। এর সরাসরি প্রভাব পড়ে রক্ষণাবেক্ষণে। হ্যাঁ, এই পয়েন্টটা বেশ আকর্ষণীয়। টেসলার নিয়মিত ইঞ্জিন অয়েল বা স্পার্ক প্লাগ পরিবর্তনের কোনো ঝামেলা নেই। তার মানে সার্ভিসিংয়ের চিরাচরিত ব্যবসায়িক মডেলটাই তো বদলে যাচ্ছে। এটা একটা ইন্ডাস্ট্রি পরিবর্তনকারী দিক। এটা তো একটা বিশাল পরিবর্তন। এরপর আসে কর্মদক্ষতা, যা নিয়ে আমরা আগেই কথা বললাম। 90-95% বনাম 20-30%। আর পরিবেশগত প্রভাব তো আছেই। টেসলার কোনো টেল পাইপ নির্গমন নেই। যদিও ব্যাটারি তৈরি বা বিদ্যুৎ উৎপাদনের একটা প্রভাব আছে। অবশ্যই সেটা আছে, কিন্তু গাড়ি চলার সময় এটি শূন্য দূষণ ঘটায়। আর সবশেষে চালানোর অভিজ্ঞতা। একটা প্রায় নীরব, কম্পনহীন রাইড বনাম ইঞ্জিনের শব্দ ও ঝাঁকুনি, দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ। একদম। তাহলে সারসংক্ষেপ করলে দাঁড়ায়, জ্বালানি গাড়ি চলে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে শক্তি তৈরি করে, যেখানে টেসলা চলে বিদ্যুৎ থেকে তৈরি চৌম্বক শক্তিতে। খুব সুন্দরভাবে বলেছেন। আর হাইব্রিড গাড়িগুলো এর মাঝামাঝি, যা অনেকটা অর্ধেক পেট্রোল ও অর্ধেক বিদ্যুতের মিশ্রণ। একদম। মূল পার্থক্যটা হল শক্তির রূপান্তরের পদ্ধতিতে এবং তার দক্ষতায়। টেসলার ব্যবস্থাটা অনেক বেশি সরল, কার্যকর এবং বলা যায় ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে। দারুণ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম টেসলার মস্তিষ্ক হলো একটি ক্যামেরা ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা, যা রাস্তায় চলমান সমস্ত গাড়ির অভিজ্ঞতা থেকে প্রতিনিয়ত শিখছে। হ্যাঁ। আর এর হৃৎপিণ্ড হল একটি অত্যন্ত দক্ষ বৈদ্যুতিক ব্যবস্থা, যা তাৎক্ষণিক শক্তি দেয় এবং চলার পথে শক্তি পুনরুদ্ধারও করতে পারে। আলোচনা শেষ করার আগে একটা চিন্তার খোরাক দেওয়া যাক। অবশ্যই। আমাদের আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট হল যে টেসলা সফটওয়্যার এবং এআইকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এমনকি হার্ডওয়্যারের, যেমন রাডারের সীমাবদ্ধতাকে সফটওয়্যার দিয়ে পূরণ করার চেষ্টা করছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে। গাড়ি যখন চাকার উপর একটি কম্পিউটারে পরিণত হচ্ছে, তখন স্বচালনার ভবিষ্যৎ কি সফটওয়্যার অর্থাৎ এআই মস্তিষ্ককে নিখুঁত করার উপর বেশি নির্ভরশীল, নাকি হার্ডওয়্যার বা বিভিন্ন ধরনের সেন্সর উন্নত করার উপর? ঠিক তাই। একটি সিস্টেম যা মানুষের মতো দেখে শেখে, তার সাথে অন্য একটি সিস্টেম যা রাডারের মতো অতি মানবীয় অনুভূতি ব্যবহার করে, এই দুয়ের মধ্যে বাণিজ্য অফ বা সুবিধা অসুবিধাগুলো কি হতে পারে? এটা একটা বড় প্রশ্ন। ভবিষ্যতের রাস্তায় কোন দর্শনটি জয়ী হবে সেটা দেখার বিষয়।